প্রথমেই জানিয়ে দিব তুরস্কের ডাইরেক্ট অ্যাকশন ইসরায়েলে ঢুকে আক্রমণ। সৌদি পাচ্ছে ৪৮টি F-35 ফাইটার, হুমকিতে ইসরায়েল। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে এবার হুতিরাও। আলোচনা ব্যর্থ হলেও পাকিস্তানের সাথে যুদ্ধবিরতি বহাল থাকবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি আরও বিস্ফোরক আকার ধারণ করেছে। শনিবার ভোররাতে তুরস্কের বিশেষ বাহিনী ডাইরেক্ট অ্যাকশন ইউনিট ইসরায়েলের উত্তর সীমান্ত পেরিয়ে হঠাৎ অভিযান চালায়। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই হামলা ছিল সুনিয়ন্ত্রিত ও লক্ষ্যভিত্তিক, যার উদ্দেশ্য ছিল ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলোর নির্দিষ্ট স্থাপনা ধ্বংস করা। ইসরায়েলি সামরিক মুখপাত্র কর্নেল শাই বেথার জানিয়েছেন, তুর্কি বাহিনী সীমান্ত অতিক্রম করে হাইফা ও গ্যালিলি অঞ্চলের দিকে অগ্রসর হয়েছিল। আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানায় এবং সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষটি প্রায় ৩ ঘণ্টা স্থায়ী হয় বলে জানা গেছে। অন্যদিকে আঙ্কারার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, এই অভিযান ছিল প্রতিরোধমূলক এবং নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত। তারা জানিয়েছে, ইসরায়েল সম্প্রতি তুর্কি ভূখণ্ডে হ্যামাস সংক্রান্ত তৎপরতার অজুহাতে গোপন অপারেশন চালানোর প্রস্তুতি নিচ্ছিল। সেই হুমকির জবাব হিসেবেই তুরস্কের এই পদক্ষেপ। স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, আকাশে টহল দিচ্ছে তুর্কি যুদ্ধবিমান, আর মাটিতে ভারী গোলাবর্ষণের শব্দে কেঁপে উঠছে সীমান্তবর্তী শহরগুলো। ইসরায়েলি জনগণকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে জাতিসংঘ এই ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেছে। মহাসচিবের মুখপাত্র জানিয়েছেন, এই ধরনের সরাসরি সামরিক পদক্ষেপ আঞ্চলিক শান্তির জন্য বিপজ্জনক ইঙ্গিত। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। তবে তুরস্কের অভ্যন্তরে এই অভিযানের ব্যাপক সমর্থন দেখা গেছে। আঙ্কারায় হাজারো মানুষ রাস্তায় নেমে সরকারের সিদ্ধান্তের প্রতি সংহতি জানায়। তারা স্লোগান দেয়, গাজার ন্যায়ের জন্য লড়াই করো। প্রেসিডেন্ট এরদোয়ান এক বক্তব্যে বলেন, তুরস্ক কখনো নীরব দর্শক থাকবে না যখন নিরপরাধ মানুষের রক্ত ঝরছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী জরুরি বৈঠক ডেকে বলেন, আমরা তুরস্কের এই উস্কানিমূলক আক্রমণ বরদাস্ত করব না। প্রয়োজনে পূর্ণ সামরিক প্রতিক্রিয়া জানানো হবে। তার ভাষণে যুদ্ধের ইঙ্গিত স্পষ্ট ছিল। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই সংঘর্ষ মধ্যপ্রাচ্যের ভারসাম্য সম্পূর্ণ পাল্টে দিতে পারে। ন্যাটো সদস্য হিসেবে তুরস্কের সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়া আন্তর্জাতিক অঙ্গনে জটিল পরিস্থিতি তৈরি করবে। সীমান্তে এখনও উত্তেজনা বিরাজ করছে। ইসরায়েলি বিমানবাহিনী আকাশে টহল অব্যাহত রেখেছে, আর তুর্কি বাহিনীও তাদের ঘাঁটিতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানালেও উভয় দেশই এখন প্রস্তুত অবস্থায়। এই ঘটনার ফলে বিশ্বজুড়ে উদ্বেগ ছড়িয়েছে। মধ্যপ্রাচ্যের মানচিত্রে নতুন এক সংঘাতের রেখা যেন আঁকা হয়ে গেল আজ ভোরে। এরপর জানবেন, মধ্যপ্রাচ্যের আকাশে নতুন সমীকরণ তৈরি হচ্ছে। সৌদি আরব যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন করেছে, যার আওতায় দেশটি ৪৮টি আধুনিকতম F-35 স্টেলথ ফাইটার জেট পেতে যাচ্ছে। এই ঘোষণার পর থেকেই ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক মহলে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে। ওয়াশিংটনে যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষা সচিব এবং সৌদি প্রতিরক্ষা মন্ত্রী ঘোষণা দেন, এই চুক্তি সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদারিত্বের নতুন যুগের সূচনা করবে। চুক্তির আর্থিক মূল্য প্রায় $৩৫ বিলিয়ন বলে জানা গেছে। সৌদি কর্মকর্তারা জানিয়েছেন, এই যুদ্ধ বিমানগুলো ২০২৮ সালের মধ্যে ধাপে ধাপে সৌদি বিমান বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, আমাদের উদ্দেশ্য আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করা। কিন্তু এই ঘোষণাকে ভালোভাবে নেয়নি ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জরুরি নিরাপত্তা বৈঠকে বলেন, F-35 প্রযুক্তি শুধু একটি যুদ্ধ বিমান নয়, এটি আকাশে আধিপত্যের প্রতীক। সৌদি যদি এই প্রযুক্তি পায়, তবে অঞ্চলের কৌশলগত ভারসাম্য মারাত্মকভাবে পরিবর্তিত হবে। ইসরায়েলের প্রতিরক্ষা গোয়েন্দা ইউনিট ইতোমধ্যে একটি সতর্কতা জারি করেছে, যেখানে বলা হয়েছে, সৌদি এখন মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ হবে যার কাছে ইসরায়েলের সমমানের স্টেলথ সক্ষমতা থাকবে। এই কারণে ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও গোয়েন্দা কার্যক্রমে নতুন করে বিনিয়োগের পরিকল্পনা করা হচ্ছে। অন্যদিকে সৌদি রাজধানী রিয়াদে জনগণের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে #সাউদি F-35 ট্রেন্ড করছে। নাগরিকরা বলছেন, এখন আমরাও আধুনিক প্রযুক্তির মাধ্যমে নিজেদের রক্ষা করতে পারব। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই চুক্তি মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য বজায় রাখার উদ্দেশ্যেই করা হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র
আসলে ইসরায়েল সৌদি সম্পর্ক স্বাভাবিক করার পথ তৈরি করছে এবং এই চুক্তি সেই কূটনৈতিক সমঝোতার অংশ। তবে ইরান এই ঘটনাকে অঞ্চলের শান্তির জন্য হুমকি বলে উল্লেখ করেছে। তেহরান থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, যে অঞ্চলে যুদ্ধ ও দখল এখনও শেষ হয়নি সেখানে আরও অস্ত্র পাঠানো মানে আগুনে ঘি ঢালা। ইসরায়েলি সামরিক বিশ্লেষক ইয়োনাথান লেভি বলেন, ইসরায়েল এখন পর্যন্ত একমাত্র দেশ ছিল যার কাছে F-35 রয়েছে। সৌদি এই প্রযুক্তি পেলে আমাদের আকাশের একচেটিয়া ক্ষমতা ভেঙে যাবে। এটি শুধু সামরিক নয়, মনস্তাত্ত্বিক ধাক্কাও। বর্তমানে উভয় দেশই নিজেদের অবস্থান শক্ত করতে ব্যস্ত। ইসরায়েল নতুন অ্যান্টি স্টেলথ রাডার প্রকল্পে বিনিয়োগের ঘোষণা দিয়েছে, আর সৌদি তার বিমান ঘাঁটিগুলো আধুনিকায়নের কাজ শুরু করেছে। এরপর জানবেন, মধ্যপ্রাচ্যের আকাশে আবারও কালো মেঘ, গাজার ধ্বংসস্তূপে ধোঁয়া উঠছে। আর ঠিক সেই সময় ইয়েমেনের রাজধানী সানায় হুতি বিদ্রোহী বাহিনী ঘোষণা দিল, আমরাও নামছি যুদ্ধে। এই ঘোষণার সঙ্গে সঙ্গে যেন নতুন আগুন জ্বলে উঠেছে আরব উপদ্বীপ জুড়ে। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক টেলিভিশন বার্তায় বলেন, গাজায় রক্ত ঝরছে, আমরা চুপ করে বসে থাকতে পারি না। এখন সময় এসেছে ইসরায়েলকে জানিয়ে দেওয়ার ইয়েমেনও লড়াই জানে। তার এই বক্তব্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে আরব বিশ্বের সংবাদমাধ্যমে। সানা ও হুদাইদা অঞ্চলে রাতভর হুতিদের সিনা চলাচল দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রাক ভর্তি ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং ভারী অস্ত্র সীমান্তের দিকে সরানো হচ্ছে। একাধিক সূত্র বলছে, হুতিরা লাল সাগরের উপকূলে মোতায়েন করা নৌবাহিনীকে যুদ্ধপ্রস্তুত অবস্থায় রেখেছে। ইসরায়েলি সামরিক গোয়েন্দা দপ্তর ইতোমধ্যেই সতর্কবার্তা জারি করেছে। তারা আশঙ্কা করছে, হুতিরা রেড সির গুরুত্বপূর্ণ শিপিং লেনগুলোতে হামলা চালাতে পারে, যা ইসরায়েলের বাণিজ্য ও সামরিক সরবরাহে বড় আঘাত হানবে। একাধিক ইসরায়েলি সংবাদ মাধ্যম জানাচ্ছে, প্রতিরক্ষা বাহিনী ইতোমধ্যেই দক্ষিণাঞ্চলে যুদ্ধবিমান ও নৌ টহল জোরদার করেছে। অন্যদিকে ইয়েমেনে হুতিদের সমর্থনে হাজারো মানুষ রাস্তায় নেমে এসেছে। গাজার প্রতিশোধ নাও স্লোগানে মুখর সানা শহর। তাদের হাতে হুতিদের পতাকা, সঙ্গে ফিলিস্তিনির রঙে আঁকা ব্যানার। চারদিকে যেন যুদ্ধের আবহ। মধ্যরাতে হুতি নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত বার্তায় বলা হয়, ইসরায়েল যদি আগুন নিয়ে খেলে তবে সেই আগুন এবার তাদের ঘরেও ছড়াবে। তাদের এই ঘোষণাকে ঘিরে আন্তর্জাতিক মহলে ব্যাপক উদ্বেগ ছড়িয়েছে। আঞ্চলিক কূটনৈতিকরা বলছেন, হুতিদের এই পদক্ষেপ শুধু প্রতীকী সমর্থন নয়, বাস্তবে এটি নতুন এক যুদ্ধ ফ্রন্ট খুলে দিতে পারে। লাল সাগরের জাহাজ চলাচল বন্ধ হয়ে গেলে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থাও বড় ক্ষতির মুখে পড়বে। ইসরায়েলের প্রধানমন্ত্রী জরুরি বৈঠক ডেকে ঘোষণা দিয়েছেন, যে দেশ বা গোষ্ঠী আমাদের বিরুদ্ধে অস্ত্র তুলবে তাকে আমরা যুদ্ধক্ষেত্রে উত্তর দেব। তার এই বক্তব্যের পরই ইসরায়েলি যুদ্ধবিমান দক্ষিণ আকাশে টহল শুরু করে। এদিকে হুতিদের সমর্থনে ইরান ও লেবাননের হিজবুল্লাহ নীরব সমর্থন জানিয়েছে বলে আঞ্চলিক সূত্রের দাবি। ফলে যুদ্ধের আগুন যেন ছড়িয়ে পড়ছে ক্রমে ক্রমে পুরো অঞ্চলে। রাতের আকাশে ড্রোনের গর্জন, সমুদ্র উপকূলে টহলরত যুদ্ধজাহাজ আর চারপাশে যুদ্ধের প্রস্তুতির পদচারণা। মধ্যপ্রাচ্য যেন আবার নতুন এক সংঘাতের দোরগোড়ায় দাঁড়িয়ে। এরপর জানবেন, দীর্ঘ উত্তেজনা, সীমান্তে টানটান পরিস্থিতি এবং রাতভর কূটনৈতিক তৎপরতার পরও দুই দেশের আলোচনায় শেষ পর্যন্ত কোনো বড় অগ্রগতি আসেনি। তবুও একটিই স্বস্তির খবর, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি বহাল থাকবে। নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যকার সর্বশেষ বৈঠকটি হয় নিরপেক্ষ স্থল শ্রীনগর মুজাফফরাবাদ সীমান্ত চৌকিতে, যেখানে দুই পক্ষের প্রতিনিধিরা মুখামুখি বসে 5 ঘণ্টার দীর্ঘ আলোচনায় অংশ নেন। আলোচনার মূল এজেন্ডা ছিল কাশ্মীর সীমান্তে সাম্প্রতিক গুলি বিনিময়, সন্ত্রাসবিরোধী তথ্য বিনিময় এবং মানবিক করিডোর খোলা নিয়ে সমঝোতা। তবে শেষ পর্যন্ত কোনো চূড়ান্ত সমাধান আসেনি। ভারতীয় প্রতিনিধি দল জানায়, আমরা আলোচনায় আন্তরিক ছিলাম, কিন্তু পাকিস্তান তার সীমান্ত শর্ত থেকে সরে আসতে রাজি হয়নি। অপরদিকে ইসলামাবাদ বলেছে, যতদিন ভারত কাশ্মীরে একতরফা পদক্ষেপ ফিরিয়ে না নেয় ততদিন পূর্ণ স্বাভাবিকতা সম্ভব নয়। তবুও দুই পক্ষই একমত হয়েছে, সংঘাত আর নয়। সীমান্তে যুদ্ধবিরতি বজায় থাকবে এবং তা সম্মানজনক ও পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতে কার্যকর করা হবে।
ভারতীয় সেনাবাহিনীর এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, আমরা চাই সীমান্তে শান্তি বজায় থাকুক, আমাদের সৈন্যরা প্রতিদিন যেভাবে পাহারায় থাকে তা যেন শুধুই সুরক্ষার কাজে নিয়োজিত থাকে, গুলির প্রতিধ্বনিতে নয়। অন্যদিকে পাকিস্তানি সামরিক মুখপাত্র মেজর জেনারেল আহমেদ শরীফ বলেন, আমরা আলোচনার ব্যর্থতা মানছি, তবে শান্তি প্রচেষ্টাকে ব্যর্থ হতে দেব না। যুদ্ধবিরতি আমাদের জনগণের স্বার্থেই বজায় থাকবে। সূত্র বলছে, বৈঠকের সময় কয়েক দফা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। ভারতীয় পক্ষ সীমান্ত পেরিয়ে অস্ত্র পাচার ও অনুপ্রবেশের অভিযোগ তোলে। পাকিস্তান পাল্টা অভিযোগ আনে সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েনের। এরপর উভয় পক্ষই মিডিয়া সংযম বজায় রাখার ব্যাপারে সম্মত হয়। নয়াদিল্লি ও ইসলামাবাদ দুই রাজধানীতেই এখন স্বস্তির নিঃশ্বাস। বিশ্লেষকরা বলছেন, আলোচনায় চুক্তি না হলেও যুদ্ধবিরতি বজায় রাখা মানে এক ধাপ এগোনো, অন্তত সংঘাতের আশঙ্কা কমেছে। জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র উভয়েই এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। জাতিসংঘের মহাসচিব বলেন, দুই দেশেই পরমাণু শক্তিধর, তাদের মধ্যে সংলাপ ও সংযম বজায় রাখা শুধু দক্ষিণ এশিয়ার নয়, বৈশ্বিক শান্তির জন্য অপরিহার্য। কাশ্মীরের সাধারণ মানুষ এই খবরকে স্বস্তি হিসাবে নিয়েছে। দীর্ঘদিনের গোলাগুলির শব্দে আতঙ্কে থাকা সীমান্তবাসী বলছে, আমরা কেবল শান্তি চাই, আলোচনার ফল যাই হোক, যেন আর রাতের আকাশে আগুন না জ্বলে। বৈঠকের শেষে দুই পক্ষের প্রতিনিধিরা করমর্দন করেন। কোনো হাসি নেই, কিন্তু এক ধরনের নীরব সম্মতি। হয়তো তাতেই লুকিয়ে আছে দক্ষিণ এশিয়ার এক টুকরো আশার আলো। মধ্যরাতে সীমান্তের ওপারে নিস্তব্ধ আকাশের নিচে আবার শান্তির পতাকা উড়ছে। আলোচনা ব্যর্থ হলেও যুদ্ধবিরতির বন্ধন এখনও অটুট।